জয় ব্রো এই ক্যারেক্টার সিলেক্ট করা নিয়ে Exactly. And unique active skill, it is gonna be a super exciting thing. And আমরা কিন্তু এই মুহূর্তে গেম স্কেজিউলে চলে এসেছি। ইয়েস, দেখতেই পাচ্ছেন প্রথম গেম অনুষ্ঠিত হবে অ্যালপাইন। এক্সাইটমেন্টের স্টার্টিংটাই হচ্ছে অ্যালপাইনের মতো থেকে। এন্ড পরবর্তী গেমগুলো কিন্তু আমরা সিরিয়ালি দেখতে পারবো। আমাদের সামনে রয়েছে পুরগাটোরি, কালাহারি, বারমুডা, নেক্সট্রা এন্ড লাস্ট গেম অনুষ্ঠিত হবে 16 রাতে। সো কোন গেমে কারা কেমন বাজিমাত করতে পারে সেটাই দেখবার বিষয়। প্রতিটি দল নিজেদের সেরাত্বের পরিচয় দিতে এসেছে গোলটু, যেখানে বাংলাদেশ থেকে রয়েছে টিম রেড হকস। রেড হকস প্রথম ম্যাচ অ্যালপাইন স্টার্ট হয়ে গেলে সেখানে হয়তো বা ল্যান্ডিং গুলো নিয়ে কথা বলার সুযোগ হবে। যদিও জয় ব্রো, দিস ইজ Ffws এন্ড গ্র্যান্ড ফিনালে 2025 এর বিগ স্টেজ, যেখানে ইন্দোনেশিয়া পৌঁছে গেছে বাংলাদেশের দামাল ছেলেরা, এবং বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্ট তাদের মধ্যে। এক্সাইটমেন্টের পাশাপাশি আমার মনে হয় প্রথম ম্যাচেও সেখানে কিছু এক্সাইটিং পারফরমেন্স আমরা পাবো আমাদের টিমদের কাছ থেকে। তবে এই মুহূর্তে স্টেজে রয়েছি আমরা, প্রত্যেকটি স্কোয়াডকে দেখা যাচ্ছে নিজেদের আসন গ্রহণ করে নিয়েছে তারা, এবং সব থেকে মজার বিষয় তারাও হয়তোবা তাদের জায়গা থেকে খুব এক্সাইটেড। এরকম একটা বিগ স্টেজ, বিগ মঞ্চে তারা পার্টিসিপেট করবে আজকে, এবং ডিভাইস থেকে শুরু করে প্রত্যেকটা রিসোর্সের আই গেস প্রিপারেশন তারা নেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এক্স্যাক্টলি, মঞ্চ কিন্তু প্রস্তুত। Ffws Free Fire World Series গ্লোবাল ফাইনাল জাকার্তা 2025 এর প্রতিটি দল নিজেদের সাজিয়ে রেখেছেন। প্লেইং 4 এ কারা থাকছেন সেটা কিন্তু এবার একটু ভাবতেই হচ্ছে। আমাদের টিম লিস্ট রয়েছে আমাদের সামনে। আজকে প্লেইং টিমস রয়েছে ফালকন, ইয়েস, ফালকনের পাশাপাশি থাকবে টিম রেড হকস, টিম সলিড ফ্রম ব্রাজিল, রয়েছে ZOWE স্পোর্টস, PE স্পোর্টস থাকবে টিম বুরিরাম ইউনাইটেড ই স্পোর্টস, Team Ffws from Brazil, another giant, another monster. Team Movistar R7. রয়েছে হেভি, থাকবে AG Global, E1 Esports, last but not the least, Team WAC. ওয়াও, চমৎকার একটা টিম লিস্ট আমরা লক্ষ্য করলাম, এবং যেখানে থাকছে বাংলাদেশের দামাল স্কোয়াড রেড হকসের নাম, এবং সেখানে আমার মনে হয় আজকের লড়াইতে অবশ্যই তাদের অ্যাগ্রেশন আমরা দেখবো। বাট তারপর বেশ কিছু ইনফরমেশন এখন দেখা বাকি, দ্যাট ইজ টিম লাইন আপ, যেখানে প্রথমেই আমরা থাইল্যান্ড টিম ফ্যালকনে দেখতে পাচ্ছিলাম, যেখানে অন ফায়ার থাকছে, হিরোরও থাকছেন, পেইনা থেকে শুরু করে লিমিট অ্যান্ড ওয়ান মোর। অন্যদিকে বাংলাদেশের রেড হকস স্কোয়াডের হয়ে খেলবে ব্লেড কুটুস, নেজাদ ফ্লিকার অ্যান্ড ওভারঅল দ্য সাব প্লেয়ার কাফি, অ্যান্ড ব্রাজিল থেকে দেখতে পাচ্ছিলাম হককে নিক রয়েছে সেখানে। ট্র্যাপের পাশাপাশি আমরা আরো বেশ কিছু অ্যাথলেট দেখতে পাচ্ছিলাম ব্রাজিল থেকে যুক্ত হওয়া টিম সলিডের, এবং গো থেকে যেখানে আসলে যুক্ত হয়েছে হ্যান্ড রিপ, ডেমন দেয়ান অ্যান্ড ওভারঅল জয় ব্রো টিম লাইন আপ ইজ ভেরি ক্লিয়ার। এক্স্যাক্টলি, এন্ড আমার কেন যেন মনে লড়াই তো দেখতেই পাবো ভাই, সত্যি সেটা দেখবার মতো। আজকে দিনে হয়তো সেই চ্যালেঞ্জ আরো একবার ছুড়ে দেবেন এই লবিতে। রয়েছেন বুরিরাম ইউনাইটেড, গেট হাই ওয়াসানা, জয়না মোশি অ্যান্ড দি ক্রুজ। যদিও বা সুপার সাব, বাট দি ক্রুজ নিজের নাম তৈরি করেছেন এই ই স্পোর্টস ওয়ার্ল্ডে। তিনি নিজেকে জানান দিয়েছেন তিনি কতটা দক্ষ অতীতে তা দেখতে পেয়েছি। এবার সুপার সাবে রয়েছেন তিনি, ফ্লুক্সো থেকে MP7, ওয়ালফ বিটসিন, কিউ অ্যান্ড সঙ্গে আমরা ব্রক্সকে পাবো। রয়েছে আমাদের সঙ্গে মোভিস্টার R7, লাস্ট টাইম ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যে পারফর্ম প্রোভাইড করেছিল গেমস কিং, ও মাই গড, দ্যাট ওয়াজ ট্রুলি অ্যামেজিং। বাট জোকার, হ্যাক্স, ডিলা এন্ড টার্বোকেও দেখা যাবে। রয়েছে আরো 4টে দল। এক্স্যাক্টলি, সেই সাথে সাথে আমরা হ্যাভিদের দেখতে পাচ্ছিলাম আজকের দিনের নতুন ফেস কিনা একদমই নয়, নিজেদেরকে প্রমাণ করে এসেছে নিজের দেশে, ভিয়েতনাম থেকে সেই সেরা স্কোয়াড যুক্ত হয়েছেন হ্যাভি। সেই সাথে সাথে আমরা এইজি গ্লোবালদেরকে লক্ষ্য করছিলাম। অবভিয়াসলি সেখানে সাইফার পারফরমেন্স আজকে কতটা চমকপ্রদ আমাদেরকে উপস্থাপন দিচ্ছে সেটাও দেখবো। ওভারঅল E1 অ্যান্ড ওয়াক তাদের লাইন আপ নিয়ে তারাও প্রস্তুত। ব্রাজিলিয়ান অ্যান্ড ভিয়েতনামি স্কোয়াড গুলো তাদের জায়গা থেকে প্রস্তুতি তো নিচ্ছে। তবে জয় ব্রো, লবিটা যেমন হার্ড, প্লেয়ার গুলো যেমন হার্ড, সেই রকম হার্ড আজকের দিনের আমার মনে হয় এই স্টেজটা, কারণ স্টেজের যে একটা ওয়েট, Ffws গ্লোবাল স্টেজ, এরকম একটা বিগ স্টেজে খেলবেন তারা, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রেশার তো খানিকটা ফিল করার কথা। এক্স্যাক্টলি, আমরা কিন্তু এই মুহূর্তে রুম অফ প্রেশারে চলে যেতে চাবো। তবে তার আগে প্লেয়ারদেরকেও আমরা কিন্তু কিছুক্ষণের জন্য দেখে নিচ্ছি। এক্স্যাক্টলি,
From the east to the west, two regions collide under the same flame. One plays for pride, the other for legacy. Inside this room of pressure, only one truth remains. Those who crashed outs burn bright. พวกเราจะพิสูจน์ตัวเองด้วยผลงาน Eu já ganhei 2 mundiais para o Brasil e o terceiro está próximo. Khi chúng tôi đánh bại bạn, bạn sẽ nhớ tới Việt Nam. La TAM siempre se pone nervioso, no esta vez. Bốn đội Việt Nam đã làm được điều đó và đó không phải là một sự trùng hợp. Estamos hartos de ser la sombra de Brasil, ahora somos la TAM. ถึงเวลาเอาแชมป์โลกกลับบ้านแล้วครับ O leste fala sobre legado, mas o oeste escreve história. They entered with pressure. They'll leave with fire. From east to west, which region will burn the brightest? We shall see. Love that the room of pressure we're in. Everyone needs to be hyper focused just in what's in front of them and not look around on what is being thrown around them. Again, it's a great metaphor that the room pressure has. All of those trash talk, everything that is being thrown at you, all surrounding you, that would depend on what your focus is. If you just have your eyes in front, then all those pressure will be left behind, and all you have to do is take that victory. Yeah, absolutely, man. The East versus the West. That's exactly what we're going to be looking at for a majority of the competition all throughout. But of course, in the comment section, you guys let us know exactly who do you think is going to be the very best. Are you here for the East? Are you here for the West? If you're from the East and you're supporting the West, let us know as well as vice versa. But you know what? There was a little cookie crumb in there that was dropped that we have to pick up on as well. There's a battle between the East and the West, but LATAM, which is from the West, is also gunning for Brazil. They no longer want to be that backup story. They no longer want to be that second thought, right? They want to take the step forward. They want to lead the West, perhaps even dominate out there for the West. But of course, here are our predictions on who we think are going to dominate today, and it looks like we kind of think alike, at least for that first place step. Yeah, definitely. Team Falcons had our eyes, especially from the qualifiers in Southeast Asia fall. But I do believe that Fluxo will be able to put on more prestige in the game. I mean, they are here to show up. They're here to really make sure that the West has a representative all throughout the grand finals. And let's not forget Heavy as well. I mean, how they showed up from Southeast Asia is really pristine as well. Yeah, absolutely. I mean, no doubt at all, they are going to go out there and they're going to try to rip things away. But I kind of am a little jealous that you have Fluxo out there. They are most definitely a threatening one, managing to dominate both Battle Royale and Clash Squad in Brazil. And I think that's no joke, right? Yes, Southeast Asia, we know it's very dominant, it's very competitive, but so is Brazil. Yeah, I mean, I really love how Free Fire World Cup, first, especially in EWC, how they practice, how they motivate themselves, and as well as look forward to each and every game. Okay, sound that's what the from the really respect respect about those from Brazil, especially from Fluxo. So I want to see that happen right now, and also be emulated by those coming from the East, because I know that there's different tactic, but I guess this is where we stop on doubting and wait for what is up front, because it seems like the battle is ready, AJ, and I'm loving it's going to start right now. We are shivering, and yes, because it is about to get a little cold out there. What am I talking about? This is just gonna be hot the whole day long. Game number 1 here to open up our global finals knockout stage. Day 1, game 1, Alpine. Ladies and gentlemen, boys and girls, survivors of all ages, we hope you are ready. We sure as hell hope your favorite team is ready, because it's not going to be an easy one. Neptune, what I want to see at the start of this match is some hot drops.
Oh, let's see if that would happen. And some of the teams are already dropped in, but it seems like Militia will find a few of those engagement where Red Hawks will be fighting against Heavy. And even in Snowfall, we are seeing Brim United being hot dropped by Movistar R7. And I love this storyline coming from both of these sets. And Red Hawks, they are the one with the first blood on the first game, on the first day. Come on, Bangladesh, this doesn't get better than that. And they are picking on Team Heavy of all squads. Vietnam, danger is looming ahead of them. But Movistar R7 up against Buriram as well. Della has got the vector in hand. Neja gets knocked down as well, but good resist there for the backup. Max 7 boys get picked up right away, and Heavy, one more survivor, managing to back out of that. Moshi shots up to the top. Hack gets dropped as well. Joker trades one back, but Games King, a sliver of hell. Jonah will be able to drop him as well, and the SMG supremacy. Hax looks like he's the only one still hanging on. Time Turner is there. Get High just making sure he cleans up house, and the first team to get eliminated is R7. And I want to highlight the fact that we did make sure we hyped up Movistar R7, and when we were hyping them up, when they were speaking those strong words, we showed the elimination feed. They eliminated Buriram United Esports in that hype video. Well, I think revenge is sweet, and it came a little too quick. You know how it is. Like when Brim United is being put down, they know how to bring themselves up. And speaking of getting up, just a rewind on what happened. Get High is prioritizing, or Brim United is prioritizing on bringing his teammates back up. Thus, they still managed to survive. But E1 right now, it seems like they are taking out Red Hawks, who is the elimination leader at this point. They have all the rooftop cover, and there's no way out for Blade and Nejad. Yep, okay, the jump pad now used. Nejad tries to get away, but Vitin, sharpshooter AC-80. They try to split up. Blade, one more shot needed. The connection, not perfect. On the landing, pulls out a glue wall. And that's going to keep him safe for the time being. Blade knocked down. Kabi gets a little bit of revenge here for the side of Heavy up against Red Hawks. But Heavy will be able to claim lives on the side of E1 as well. And this has just turned into a three-way battle, about to become four-way as WAG hops on into the fray as well. Yeah, WAG has been waiting in there silently for their opportunity, but they're not out of the woods just yet because we still have Heavy who is rolling around. E1 would need to be careful, and Vitin will be taken down in there, and it is T-Kui managed to knock him down. Now, let's see if WAG can add more to the elimination that they have, but not so much of enemies on the area other than Heavy. And Don't Cry might not be able to survive this just in case WAG sees them healing up. Yeah, I mean, you know, there's two ways to look at this. Number one, WAG just saved Heavy from being ran over by E1. Number two, WAG is setting up Heavy to feast on them, rip away some extra points. But here comes Team Solid on the rotation right around Heavy as well. There's a big probability that they get caught off. But Red Hawks, a hot start with the eliminations, but they fizzle out fairly quickly. That's a tad bit unfortunate for Bangladesh. Yeah, let's see though. There you have it. We have Team Solid right now being in a hit list or triggering that hit list as well. So they need to be cautious not to be out in the open. And a launch pad is available for them to get away. Now let's see though as to where they will be placing themselves. They are trying their best to make sure the arsenal is also clear with that binocular. So I guess they do have a lot of openings unless GLW rushes against them. A weapons arsenal. And a good move here by Team Solid. You need those upgrades for sure. You need those better weapons. And got it unlocked fairly early. And WAG might just be in trouble if they decide to drop by and say hello. Team Solid doesn't have a defensive spot on the outside. Playing with fire here if they get caught at the wrong timing. But they do anticipate a squad inside here. You can see with the movements of Nick. Trying to keep an eye on those players. And Nero will show up first in this engagement. But of course, no glue walls brought up just behind that wall. A tad bit unfortunate. It's a little waste off that active skill net.
Yeah, definitely. I mean, if you have that cryo mind, you will be able to spot out the enemy, but it doesn't last that long, especially if the opponent will be able to take down that plushie. So I guess they were spotted, but their position as was moved very quickly. So I guess that's the reason as well why WAG is moving away. So they don't want to be caught off guard, and they missed one of the players from Team Solid as well. So I guess it's more information, and then that's where they have the confidence. But since they lack that, they're backing out. Lovely rotation. Now, flanking around from the right-hand side, WAG has managed to unlock the airdrop, but Junpad gets them out of harm's way. And what a beautiful glue wall on the drop. Glue UAV sent out as well, just to make sure that glue wall, that defense is buffed up, and that keeps them safe for the rotation away from the Brazilian squad. But now out in the open, WAG in a little bit of trouble, because their rotation here might just be intercepted by GOW if they are unlucky. And they do use the binoculars to scan on the area towards their right-hand side here. Vending machine, definitely the play for the players of WAG. They've got enough coins to buffer themselves up. They do need those level 3 vests. Yeah, let's see if they'll be able to get that for Team Fluxo. They are just hanging back. Not so much of contention, but earlier we saw a little bit of a takedown or elimination coming from them, but they managed to recover that quickly. And it seems like they will need to be, they will be silent all throughout up until mid-game. And as we look at the map right now, it seems like there's a lot of hit lists being triggered, and that's where everyone will be pushed into. I mean, you gotta love some information play, bro. GOW up against WAG now. X-Ball flanking around from the right-hand side, trying to make sure as the sniper of the squad, he's got a great vantage point to protect the rest of his team members, as well as get a couple of knocks for WAG. Great position held by X-Ball. RIP spotted out, but patience triggered discipline from the WAG player. Yeah, definitely. I mean, only one information, one player to be cited. And if you don't have all position of the players, you won't be able to take them down. There would be a loss, though, because we keep talking about it. A knockdown will not be fulfilled unless it is confirmed. And none from WAG is also on position to be able to confirm those eliminations. And next, we're still in position to go and take the shot. AWN in hand, and Dion almost taken down. If it wasn't for a hop, he could have been down already. Yeah, I mean, he's got the inhaler and the medkit out there, so nothing much for him to worry about. And none of the other WAG players close enough to take advantage of that initial tag. Ranmo now, RGS-50 going in for the double on those grenades, but the Steffi popped in time, so no damage from grenades. GOW safely make the rotation around to the right-hand side. Tikui now at 590. They burst through those glue walls. Then Dian gets the first drop onto Vanvo. PLS1 trying to run away. WAG in a lot of trouble. Can he get to a vending machine to at least bring back a couple of players? Inside he goes, but gets caught out by Dian. GOW ripping apart WAG. 4 elimination for GOW. Only 1 remains, but X4 is hiding out. Now, we'll see if he will be able to hide out for long, because there's no way out, because Fluxo is just waiting for them. And it seems like the shot coming from Fluxo would be a saving grace for WAG, but X4 has ran out. And there you have it, GU stealing that away from GOW. Yeah, the Winchester in hand, managing to take it away from GOW. Extra point for Fluxo. Unfortunate for WAG, but what a counter by the players of GOW. Phenomenally played, especially on that right-hand side flank. They knew exactly what was going to be advantages for them. They set it up, and of course, we did see a little bit of a misplay from the players of WAG, kind of miscalculating exactly how GOW was going to rotate in that situation, and overall, putting their sniper far away didn't fare well for them at all. Yeah, I mean, X4 was in position. That shot could have been made, and that would be a push for WAG. But unfortunate for them, even the Valiant Dash from Tikoi didn't knock down any of the opponents. But as we look at the map right now, Prime United still on Snowfall. And it seems like they will still be safe. But as we saw in there, AG as well as Team Falcons is in the battle. Let's see who's going to win it. A couple of Winchester from On Fire and Pina that might throw off the gameplay of AG. But let's see if they'll be able to fire back. Yep, AG under pressure.
Falcons, both squads outside the circle, but not too far away from the safe zone. It's taking a little bit of damage. Falcons thinking they could bait AG into a little battle outside the zone, but AG was not going to fall for that inside of Forest Red. Circle around, looking for that flank around the right for the next zone as well. No eliminations so far for the side of AG Global. The Southeast Asian teams, at least the ones from Thailand, are trying to play this as quietly as possible until they get a little bit deeper into the zone. Yeah, I mean, for Burim United, if it wasn't for a hot drop, they might still have 0 elimination at this point. But let's see though, AG, Riptide Rhythm breaks them down, and Team SR is out. Team Solid showing solid gameplay as well as anticipation as to where AG will be landing, and they managed to take a knock. Yeah, unfortunate. No time turner there on the side of AG. Could have gotten the save on their team member, but now it's going to be trouble time because AG Global needs to figure out how do they get a revival. Do they play a risky maneuver outside the safe zone and hit one of those vending machines, or do they just stick with a 3-man play? Team Solid obviously not going to allow them to move far away from the defensive spot, but GOW is that distraction. The glue UAV pulled out by Demon. Barricades are strengthened. Steffi popped as well. GOW will not be teased by those grenades. Riptide Rhythm now coming out from the side of Team Solid as well to melt down their glue walls. Demon, that nade, still Steffi will protect them. And GOW is dealing very well with Team Solid. AG Global needs to use this opening to get away. Love the combination that GOW has pulled up. The Steffi plus that glue wall that would help or make sure that the glue wall will not be going down despite of the Riptide Rhythm. Demon with a valiant dash, but Demon will be taken down by Guaxa from behind. Rip right now, M79. Let's see, he will be able to take one shot and bring down Team Solid, but it is a high hopes for him. He's the only one remaining against 4 players of TS. RIP, he's got the grenade launcher. He needs to make some magic work here. RIP takes himself out instead. I'm not going to make fun of him because it's happened to me as well. Well, that's to a lot of us, okay? You guys just don't admit it. That's one reason I'm not using that weapon, because I'm off angle when I make that shot. But Lao Ho right now being taken down, and Fluxo is taking advantage of their position to go and chase against PE Sports. And as they lost one player, it seems like they are up in the corner right now with nowhere to go out. Yeah, well defended though by PE Sports, just barricading all of those windows with the glue walls. But Nolan, the timing was off, and the charge buster by GU puts him down onto the ground. Fluxo just waiting for the timing here to hop on in there, pulling out a double glue wall to block off the windows once again, but a mistake by PE Sports. But they still do manage to block off the access by Fluxo. GU really low, but the time turner pulled out in the nick of time. And GU saves the day. PE Sports was so close to annihilating Fluxo, but not a single player from the Brazilian squad was knocked down. Yeah, definitely. I mean, that is a great move coming from Fluxo at that point. Now, let's see on Burim United and Team Falcons. They are just waiting at each other. Not only that, Team Falcons is taking some hits from E1 Sports. I think AG is just keeping this down silent just to make sure that they will not be distracting anyone from either E1 or Heavy. But Team Solid, I saw them jump in, and I thought they will be targeting Fluxo at this point. But good angle to take, but they need to move because in 15 seconds, the blue will be moving along them. The East has got quantity here, but the West has got quality. Team Solid as well as Fluxo, but there's a little bit of infighting. Riptide Rhythm sent the way of Team Solid! And Jonah with the double! Gets the 3-pointer, Kobe! Limit taken out of the equation. Pow steals one. And now we are left with only 6 squads. A lot of trouble because of the position that Fluxo holds on to. Heavy pressuring them from the right-hand side as well. This has to be the end for Team Solid. Oh, let's see. I mean, Traps is trapped in the corner, and Moshi managed to hit him from afar.
far. 5 team remaining, and Fluxo is still on the run. Glue UAV helping them out to survive, but on the other side, Heavy would be a potential target, and both of E1 and Fluxo is knocking them down. Dude, the flame zone is just up in the ante here. But look at Buriram circling around from the right-hand side. E1 is still in here as well. How in the world? I did not see them earlier. no. I do not know, but it doesn't matter. They get squashed as well as Buriram rages on. Moshi, Superman on the left-hand side. Fluxo still alive and kicking. A little bit closer to the players of Heavy. One gets knocked down. 9 eliminations for the side of Buriram, but just tethering on the very edge of the current zone. Helity, don't cry. Might be at a loss right now. Fluxo is behind. Brim is in front. Now it's a team versus team between East versus West. And let's see who's going to win this. Would it be the defending champion or the one chasing for that crown? Wasan is already down. Jonah managed to take himself out. And Fluxo might be the team to grab the first booyah in this game. It's not just the first booyah, Neptune. A freaking massive booyah as Moshi gets taken down by Bobs. 17 eliminations was what I last saw. Plus a booyah, 12 points off of placements. The reigning defending champions, technically the back-to-back global champions, have done it again, and they have started off day one to get to the top in such a phenomenal fashion. And one thing I'm seeing from Fluxo at this point is they're not that passive team anymore. They are taking advantage of their position, running against opponent, leaving those gunshots, and just heading towards all those engagement. And that's how they got that 17 elimination. And I am loving this version of Fluxo right now. Yeah. I mean, this is exactly what we needed to see out of Fluxo, the tenacity and the confidence and also the capability. Because yes, we've seen them in the past, and what they have done is mainly stay passive until the very end. And sometimes they would have stayed too silent for too long. They could not catch up. But of course, when it comes to the global finals, the grand finals itself, Fluxo is a different kind of beast. But now we see them bringing out that version of themselves so early in the knockout stage. I'm loving it. This is what we need. This is বারংবার এই ব্যাটলফিল্ডগুলোতে এফএফডব্লিউএস এর বিগত স্টেজগুলোতে বিগত সিরিজগুলোতে যে ডমিনেশন দেখিয়েছে এই দুটো দল নেক টু নেক ব্যাটল করেছে। যদি সেই কম্পারিজনের কথা বলা হয়, দেখো কাউকেই কম রাখা যাবে না। হয়তো আজকের দিনের সূচনাটা করেছে ফ্লুক্সো এগেইনস্ট বুরিরাম ইউনাইটেড। হয়তো বা নেক্সট গেমে আবারও বুরিরাম ইউনাইটেড গেম চেঞ্জ করে ফেলতেই পারে, ফ্লুক্সোদেরকে চেস করে নিজেদেরকে আরো একবার প্রমাণ করতেই পারে, সেই সুযোগ আসতেই পারে, দেখতেই পারি। তবে তার আগে আরো একবার অডিয়েন্সদের কাছে বলতে চাই, যারা যারা এখন পর্যন্ত এই স্ক্রিনটি দেখছেন, স্বাগতম আরো একবার আপনাদের সবাইকে। লাস্ট গেম, লাস্ট মোমেন্ট, ইন্টেন্স ফাইট আমরা দেখেছি যেখানে Boa, caralho. Vocês são bom, pô. Bora, Timão. Vambora, caralho. Você vai pegar ele. Wow. Bora, এক্স্যাক্টলি আমরা সেই চিয়ার মোমেন্টটা দেখছি। প্রত্যেকটা প্লেয়ার কতটা চিয়ার করছিল আসলে লাস্ট শটটাতে, লাস্ট মিনিটটাতে। এবং MT7 তার জায়গা থেকে তিনও বেশ কিছু অ্যাগ্রেসিভ শট কানেক্ট করেছে, টিমের জন্য উপহার নিয়ে এসেছে একটি বুইয়া। তবে পুরো লবিটা এতটা ইন্টেন্সিভ ছিল, প্রত্যেকটা ফাইট এতটা চমৎকার ছিল। স্পেশালি শুরু থেকেই প্রত্যেকটা ইন্টেন্স ফাইট আমরা এনজয় করেছি। স্পেশালি দ্য বাংলাদেশি টিম স্কোয়াড, যাদের কথা আসলে মেনশন করতে হয়, রেড হকস একদম শুরুতেই যেভাবে আসলে ডমিনেটটা শুরু করেছিল, মনে হয়েছিল প্রথম ম্যাচটা ভালোই যাবে। তবে হঠাৎ করে E1 দের এন্ট্রিটা সেভাবে ফেস করতে পারেনি স্কোয়াডটি। তবে তাতে কি, কারণ এখন পর্যন্ত আমাদের হাতে আরো অনেকগুলো ম্যাচ রয়েছে, সেখানে অবশ্যই নিজেদেরকে আবারও প্রমাণ করার সুযোগ পেয়ে যাবে। তো প্রথম ম্যাচ অনুযায়ী আমার মনে হয় রেড হকস একটা ভালো স্টার্টিং তো করেছে। হ্যাঁ, একদম দেখো না, প্লেসমেন্টের দিক থেকে আরেকটু যদি এগিয়ে থাকতে পারতেন তারা, সেক্ষেত্রে কিন্তু আরো কিছুটা আসলে বলতেই পারতাম যে সেফ সাইডে রয়েছেন। অ্যান্ড কিন্তু অ্যাভারেজ স্কোরের দিকে ফোকাস করে যে আফটার 6 ম্যাচ তাদের অ্যাভারেজ স্কোরের যে লিমিটেশন সেটা কি তারা ফুলফিল করতে পেরেছে কিনা, ফিল আপ করতে পেরেছেন কিনা, আমরা কিন্তু আসলে সেই ব্যাপারগুলো নিয়েই কথা বলি। তবে দেখো মিড গেম পর্যন্ত যে সকল টিম লাস্ট গেম পর্যন্ত সার্ভাইভ করেছে, লাস্ট জোন সার্কেল পর্যন্ত নিজেদের স্টেবিলিটি মেনটেন করতে পেরেছে, তাদেরকে কিন্তু আমরা মিড গেমে দেখতে পেয়েছি যে তাদের মিড গেমেও কিন্তু খুব একটা হাই স্কোর ছিল না, কিল স্কোর ছিল না, লাস্টের দিকে এসে তারা ডমিনেট করেছে। অ্যান্ড লুক এট দ্য স্ট্যান্ডিংস, ইয়েস, বুইয়া টেকের ফ্লুক্সো উইথ 29
29 total score, 17 elimination, 12 placement, total 29, and they are the top right now. Hasik 2, Buriram United Esports with 20 score, যেখানে 11 elimination তারা পেয়েছে, placement 9 points, as usual. Hasik 2 এর জন্য placement 9, and Hasik 3 team Heavy with 14 points. ওয়াও, ডিসটেন্সটা খুব বেশি নয়, তবে রেড হকস রয়েছে #8-এ, তাদের নামটা মেনশন করতেই হয়। 4টি পয়েন্ট বের করতে পেরেছে আজকের প্রথম ম্যাচে। এটা খুব বেশি ডিসটেন্স হয়তো বা বলা যায়, তবে ডিসটেন্সটা কমিয়ে নেওয়ার সুযোগও আছে। এই মুহূর্তে টিম স্টার্স দেখতে পাচ্ছি আমরা, and the most valuable athlete that is Flugdo and Savin, যার কাছে চমৎকার কিছু ক্যারেক্টার কম্বো ছিল। স্কাইলার ইউজেস করেছেন তিনি, ম্যারো থেকে শুরু করে সুজি, দেন মোকো, এন্ড তার সবথেকে পছন্দের প্যাট আরবোন। প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেই কিন্তু নতুন নতুন কিছু লক্ষ্য করছি আমরা। স্পেশালি মেনশন তো করতেই হয় প্লেয়ারদের প্রত্যেকটা ডেডিকেটেড ফাইট, এবং স্পেশালি ffws যে লাস্ট শট গুলো প্রোভাইড করেছিল বুরিরাম ইউনাইটেডদের এগেইনস্টে, ইটস কমপ্লিটলি অসম। তবে বলতেই হয় টিম স্টার্সে এগিয়ে থাকলেও ffws বাকি প্লেয়ারদের পারফরমেন্স এবং সাপোর্ট অসাধারণ ছিল। একদম প্রতিটা প্লেয়ার নিজেদের সেরাটুকু পারফরমেন্স ডেলিভার করতে পেরেছেন। অ্যান্ড এলিমিনেশনের ব্যাপার নিয়েও যদি কথা বলা হয়, দেখো 8টি এলিমিনেশন টিমের জন্য কন্ট্রিবিউট করা MT7 এর সাইড থেকে, দ্যাটস হিউজ। অ্যান্ড সেই সঙ্গে কিউ সাইড থেকেও কিন্তু 6 এলিমিনেশন এসেছে, সেকেন্ড বেস্ট এলিমিনেশন লিডার। অ্যান্ড সেই সাথে কিন্তু আমরা বলতেই পারি যে 9 নকআউট, নটি নক তিনি বের করেছেন, অ্যাসিস্ট 7 ডেলিভার করেছেন MT7। সো একজন এমভিপি, তার স্ট্যাটস বা তার যদি ইকোনমির কথা বলা হয়, MT7 তারা 100% রাখার ট্রাই করছেন। 100% বলাটা ইজি হবে না, কারণ 99% রাখা যেতেই পারে, বাট ইয়েস, দ্য এমভিপি, গেম এমভিপি ইজ FX MT7 from Flugdo with 8 elimination, 4,669 damage, 7 assists, and all the things right now on our screen. And খুব বেশি ইউজেস গান যেটি সেটি AWM অ্যাজ আ স্নাইপার প্লেয়ার আর স্নাইপার ইউজ করে আজকের দিনের প্রথম ম্যাচে সেই রাজত্ব তো দেখিয়েছেই। তবে আমার মনে হয় সেকেন্ড ম্যাচ এখনো অনেক গল্প লেখা বাকি, অনেক কিছু দেখা বাকি, কারণ ফ্লুগদো শুরু করেছে, শেষটা কারা করবে আজকের দিনে, টেবিল টপে কারা থাকছে সেই ব্যাপারগুলো জানতেই হবে। এবং সেই সাথে সাথে যারা এই মুহূর্তে আমাদের সাথে ওয়াচ পার্টিতে যুক্ত আছেন, আর একটা চেয়ার করে ফেলুন, শেয়ার করে আমাদের সাথে যুক্ত হয়ে যান আজকের এই চমৎকার আয়োজনে। এবং আমরা দেখছিলাম সার্কেল অ্যানালাইসিসের দিকে, জয় ব্রো, প্রত্যেকটা মোমেন্টে সব থেকে বেশি যে প্লেয়ারগুলো বা যেই টিমটা রোটেট করেছে, যারা ফ্রিকুয়েন্টলি রোটেট করেছে, তাদের মধ্যে কিন্তু একটা কমন ব্যাপার লক্ষ্য করো, তারা খুব ফ্রিকুয়েন্টলি চেষ্টা করেছে নিজেদেরকে সেফ রাখার, ম্যান পাওয়ারকে টিকিয়ে রাখার। যদি রেড হকস একদমই প্রথম সার্কেলে নিজেদেরকে হারিয়ে ফেলেছিল, তবে লাস্ট সার্কেল পর্যন্ত যেতে যেতে টিমদের সংখ্যা, স্কোয়াডদের সংখ্যা কমেই গিয়েছে বরাবরের মতো। Exactly. And আমরা কিন্তু সেই ব্যাপারগুলোই দেখতে পাচ্ছিলাম, গোল্টু। And please, you continue, bro. ম্যাচ হাইলাইট, এখানে প্রথমেই বুরিরাম ওয়াইপ আউট করে দিয়েছিল F7-কে। We are back again, and
ইয়াস একটা চমৎকার হাইলাইট দেখে আসলাম যেখানে টিমরা নিজেদের শেষ মুহূর্তে লড়াইতে যুক্ত ছিল। আমরা প্রথম ম্যাচ অ্যালপাইন শেষ করেছি এবং প্রথম ম্যাচ শেষ করার পর হয়তোবা নেক্সট ম্যাচে আবারও আমাদেরকে যুক্ত হতে হবে খুবই শীঘ্রই। তবে অডিয়েন্স যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, যেই কথাটা আসলে আমরা শেয়ার করছিলাম, যে ব্যাপারটা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, যে এই মুহূর্তে শুধু লাইভে কিন্তু আমরা একা নয়, আমাদের সাথে ওয়াচ পার্টিতে একদমই অন স্পট অনেকেই যুক্ত আছেন। তো সবাই চিয়ার করে উঠবেন। আজকে প্রথম ম্যাচে 4টি পয়েন্ট দিয়ে শুরু করেছে রেড হকস। তবে এই 4টি পয়েন্ট থেকে আরো একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে টিম রেড হকস এবং পরবর্তী ম্যাচগুলোতে তেমন কিছু হবে আমরা সেটা তো দেখবই। তবে এই মুহূর্তে গেম স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছিলাম যেখানে প্রথম ম্যাচ অ্যালপাইন শেষ হয়েছে ফুটসোর চমৎকার বইয়া দিয়ে। তবে সেকেন্ড ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাও অডিয়েন্স, বিকজ আমাদের সেকেন্ড ম্যাচ শুরু হতে চলেছে প্রেগেটরি ম্যাপের মধ্যে এবং প্রেগেটরি ম্যাপ আরো একটা স্পাইসি ম্যাপ যেখানে আমরা সেই স্পার্ক ফিল করব। খুব ফ্রিকোয়েন্টলি রোটেশন থেকে শুরু করে খুব ফ্রিকোয়েন্টলি প্লেয়ারদেরকে তাদের জায়গা ছাড়তে হবে এবং আমার মনে হয় যে প্রেগেটরি ম্যাপের মধ্যে সব থেকে বেশি যেই ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পারি দ্যাট ইজ ক্ল্যাশ ফাইট এবং সেই ক্ল্যাশ ফাইট গুলোকে আদৌ আজকের দিনের সেকেন্ড ম্যাচে হচ্ছে কিনা, স্পেশালি হলেও কোন কোন টিম সেই ক্ল্যাশ ফাইট গুলোতে আসলে যুক্ত হবে সেই ব্যাপারটাই এখন দেখার বিষয়। ওকে, অ্যান্ড আমরা এই মুহূর্তে স্ক্রিনে রয়েছি আবারও রেড হকস বাংলার দামাল ছেলেরা হাসাহাসি করছে, এনজয় করছে মুহূর্তটাকে, কোনো প্রকার প্রেশার নেই এবং ব্লেড, কুটুস, নিজাদ এন্ড ফ্লিকার। তবে আজকে এই মুহূর্তে এসেও আমরা লক্ষ্য করছি ফ্লিকারের মুখে সেই মাস্ক, কালো মাস্ক, এবং তিনি মাস্ক নিয়ে খুব 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 কমফোর্টেবল। তবে এই মুহূর্তে পুরো বিশ্ব দেখছে তাদের, পুরো বাংলাদেশ দেখছে তাদের এবং বাংলাদেশের এই দামাল ছেলেরা যখন এরকম একটা বিশ্ব মঞ্চে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে যায় জোর রয়েছে। ওভারঅল 3টি সেপারেট আমরা টিমকে লক্ষ্য করছিলাম। তবে ওভারঅল ব্রাজিলিয়ান টিম বাংলাদেশি টিমের পাশাপাশি ফ্যালকন প্রথম ম্যাচটাতে আমার মনে হয় সেই ম্যাসিভ পয়েন্ট কালেক্ট করতে পারেনি, খানিকটা পিছিয়ে থাকবে তারাও এবং এই পিছিয়ে থাকার গল্পে যদি বাংলাদেশ কোনোভাবে এগিয়ে আসতে পারে তবে অবশ্যই আজকে প্রথম দিন থেকে নকআউট স্টেজ উইক 1 থেকে একটা হিউজ পয়েন্ট গ্র্যাব করতে পারবে এবং হিউজ একটা পয়েন্টের সাথে তারা যুক্ত হতে পারবে। ওকে, অ্যান্ড অলসো আমরা এই মুহূর্তে আমাদের আজকের দিনের আরো একবার সবাইকে জানাতে চাইবো যেখানে আমরা যুক্ত আছি আজকের দিনের Ffws দ্য গ্র্যান্ড ফাইনাল 2025 এর দ্য বিগ স্টেজ, বিগ মঞ্চে। আজকের দিনটা খুবই স্পেশাল বিকজ শুরু হয়েছে তবে এরকম একটা বিগ মঞ্চে যেখানে আসলে প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। স্পেশালি মেনশন তো করতেই হয় যখন Ffws বাংলাদেশের 16টা চ্যাম্পিয়ন টিম রেড হকস এবং সেখানে ফার্স্ট রানার আপ হয়েছিল রেড ক্লিফ, দুটি স্কোয়াড যখন আসলে তাদের যাত্রা শুরু করে ইন্দোনেশিয়ার, সেই মুহূর্তটা কতটা এক্সাইটিং ছিল। আমরা বিভিন্ন ক্লিপ দেখছিলাম তাদের, ক্লিপগুলোর পাশাপাশি আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট তো জেগে উঠেছিল যে এই টিমগুলো এরকম আনন্দের সাথেই ম্যাচগুলো পার্টিসিপেট করুক। একদম সর্বপ্রথম টিম হিসেবে যখন রেড হকস স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এন্ট্রি নেয় সেখানে আমার মনে হয় তাদের জন্য প্রথম একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার ছিল এবং প্রথম এরকম একটা বিগ মঞ্চ ইন্টারন্যাশনাল লবিতে তারা খেলেছে। সো দ্যাটস ওয়াই খানিকটা নার্ভাস হওয়ার কারণ ছিল। তবে আজকে আমার মনে হয় না সেরকম কোনো নার্ভাসনেস তাদের চেহারায় একদম লক্ষ্য করা যাচ্ছে। তাদের ফেস একদমই নর্মাল এবং মনে হচ্ছে তারা যথেষ্ট সেফলি খেলছে। স্পেশালি তাদের কোচকেও আমরা পিছনে লক্ষ্য করছিলাম। তবে ওভারঅল যেখানে গ্লোবাল স্টেজ বলে কথা সেখানে শুধুমাত্র ডেডিকেশন নয়, আপনার প্রত্যেকটা স্ট্র্যাটেজিক্যাল মুভ, আপনার প্রত্যেকটা স্পিরিট সবকিছু ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে রেড হকস শুরুটা যেমন করেছে তারা পরবর্তী ম্যাচগুলোতে আরো বেটার করবে, আরো ভালো করার সুযোগ পাবে। যদিও এখন পর্যন্ত আমরা শুধুমাত্র আমাদের প্রথম ম্যাচটি শেষ করেছি, সেকেন্ড ম্যাচ যেটি প্রেগেটরি শুরু হবে সেখানে ল্যান্ডিং কোথায় চুজ করছে রেড হকস, তাদের স্ট্র্যাটেজিক্যাল রোটেশন কি হতে পারে, কারণ এখন পর্যন্ত যতটুকু দেখতে পেলাম প্রথম ম্যাচ অ্যালপাইনে লাইক অনেক 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 স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জেস এসেছে প্লেয়ারদের মাঝে এবং এটা খুবই স্বাভাবিক আমার মতে, কারণ যখন প্লেয়াররা তাদের জায়গা থেকে একটা সুন্দর এন্ট্রি নেয় একটা সুন্দর মঞ্চে, তবে যখন সেখানে আসলে অপোজিট স্কোয়াড যারা রয়েছে স্পেশালি মেনশন করতে হয় যারা ইন্টারন্যাশনাল লবির টিম রয়েছে তারা কিন্তু অ্যানালাইসিস করে আসবে, স্টাডি করে আসবে টিমগুলোকে নিয়ে। তো মাস্ট বি সেম স্ট্র্যাটেজিক্যালিতে যদি তারা এগোনোর চেষ্টা করে এটা একদমই 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 ভালো হবে না এবং এটা একদমই তাদের জন্য ভালো কিছু নয়। কারণ অ্যানালাইসিস করা, ইনফরমেশন গেইদার করা, তাদের রোটেশন পাথ থেকে শুরু করে তাদের রিসোর্সেস, ক্যারেক্টার কম্বিনেশন, তাদের প্রত্যেকটা ইন্টেন্সিভ মুহূর্তে কিভাবে প্ল্যানিং করে সেই
প্রত্যেকটা সিন তাদেরকে আসলে ক্যাপচার করতে হয়, প্ল্যানিং এর সাথে সেইভাবেই তাদেরকে গুছিয়ে আসতে হয়, নয়তোবা এই লবিগুলোতে অনেকটা সময় পর্যন্ত তারা কিন্তু টিকতে পারবে। তারা অবশ্যই ইউটিলাইজ করবে। প্রথম ম্যাচ শেষ হলো আমাদের, এবং সেই প্রথম ম্যাচেও যেভাবে রোটেট করেছে আমাদের দামাল ছেলেরা, স্পেশালি মেনশন করতেই হয় লাস্ট জোন পর্যন্ত টিকে থাকা আমাদের স্টুয়ার্ড, আমাদের ফ্লুক্সো অ্যান্ড বুরিনাম ইউনাইটেড। সেখানেও কিন্তু আপার গ্রাউন্ড, লোয়ার গ্রাউন্ড, ওপেন ফিল্ড তিনটি ব্যাপারই আমরা লক্ষ্য করেছি, এবং একটা সিনারিওতে গিয়ে মনে হচ্ছিল যে বুরিনাম ইউনাইটেড তারা হয়তোবা খানিকটা স্প্লিট হয়ে যাচ্ছিল। তবে আফটার অল বুরিনাম ইউনাইটেড তারা নিজেদের টিম ওয়ার্কটাকে কনসিস্টেন্সির সাথে ধরে রাখার চেষ্টায় ছিল, তবে সেটার সুযোগ হয়নি। আফটার অল যখন ফ্লুক্সো পুরো দমি এন্ট্রি নেয়, রাশ করে, সেখানেই হার মানতে হয়। এবং একটা সেপারেট পার্ট যেখানে আসলে কথা বলছিলাম রেড হকসকে নিয়ে, E1-দের এন্ট্রি দেন ওয়ার্ক বলো, এবং লং থেকে আরো কিছু প্লেয়ারদের এন্ট্রি হয়, টিমদের এন্ট্রি হয়, ঠিক সেই মুহূর্তে গিয়ে আমার মনে হয় যে ইটস কমপ্লিটলি ন্যাচারাল, এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার যে রেড হকসের জন্য ওই রকম একটা মিডল সাইড এবং সারাউন্ডিং সাইড ফিনিশ আউট করা, সেখান থেকে বের হওয়াটা একটু প্রেশারের। তবে আই গেস তারা সেটা চেষ্টা করেছে। ওভারঅল প্রথমে স্টার্টিং ফাইটটা থেকেই তারা নিজেদের ফায়ার পাওয়ারটাকে ইনক্রিজ করার চেষ্টা করেছে, এবং খুব দ্রুত আমরা সেকেন্ড ম্যাচে যাব বলছিলাম। তবে তার আগে আমরা আবারও যুক্ত হতে চাইবো, আমাদের সাথে আরো একজন চমৎকার পার্সন যুক্ত হয়ে যাবে খুব শীঘ্রই, আমাদের সকলের প্রিয় নুসরাত অন এয়ার। এবং কেমন আছেন নুসরাত আপু? এবং আজকের এই চমৎকার FFWS গ্র্যান্ড ফাইনাল 2025 এর মঞ্চে আপনাকে প্রথমে স্বাগতম জানাতে চাই। ওয়াও, ফ্লুক্সো এতক্ষণ পর্যন্ত সেই গল্পই করছিলাম, এবং ফ্লুক্সোর আজকে প্রথম ম্যাচের এই রাজকীয় বুয়ার পর আমার মনে হয় সেকেন্ড ম্যাচটা আমাদের অবশ্যই দেখতে হবে খুব মনোযোগের সাথেই, কারণ আফটার অল এরকম বিগ লবিগুলোতে, এরকম ইন্টারন্যাশনাল লবিগুলোতে একটি ম্যাচের উপর একটি টিমকে জাজ করা আমার মনে হয় আপু অনেকটাই হার্ড হয়ে যাবে। সো ফ্লুক্সো নেক্সট ম্যাচে সেম তাদের পটেনশিয়ালিটি ধরে রাখতে পারছে কিনা, শুরু থেকে যদি একটু কথা বলি ফ্লুক্সোকে নিয়ে, অবশ্যই এক সাইডেড বা ওয়ান সাইডেড ডমিনেশন ফ্লুক্সো দেখায়নি কখনোই। তারা শুরু থেকে বেশ টেকনিক্যাল কিছু রোটেশন নিচ্ছিল, ইনফ্যাক্ট তারা বুঝে শুনে ফাইটগুলো এঙ্গেজ করছিল, যেই মুহূর্তে তাদের ফাইটে জয়েন হওয়া দরকার ছিল তারা হয়েছে, যে মুহূর্তে ফাইট অ্যাভয়েড করা দরকার ছিল সেটাও তারা করেছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় সেকেন্ড ম্যাচে গল্প ঘুরে যেতে পারে, নয়তোবা একতরফা রাজত্ব যেটাকে বলা যায় ফ্লুক্সো সেটা আরো একবার কিউ করে নিবে নিজেদের খাতায়। previous year যে গ্লোবাল ফাইনালসে তাদের যে চ্যাম্পিয়ন মোমেন্টস, তাদের সেই ক্রেজ তারা স্টিল ধরে রেখেছে। and look at red hawks, কুটুস, নিজাত, টুইটার অ্যান্ড ব্লেড। আই গেস তারা খুবই একটা ভালো মুডে রয়েছে, যদিও ফার্স্ট ম্যাচ অতটা ভালো যায়নি, বাট হোপফুলি খুবই চিয়ারফুল মুডে রয়েছেন। পরবর্তী ম্যাচ নিয়ে তাদের জল্পনা বা পরিকল্পনা খুবই ভালো, অ্যান্ড বাংলার দামাল ছেলেরা তারা খুব ভালো খেলবেন, অ্যান্ড খেলতেই হবে তাদেরকে আজকের দিনটাতে খুব ভালো, তাদের দর্শকদের জন্য, তাদের ফ্যান্স ফলোয়ারদের জন্য যারা খুব চিয়ার আপ করছে। বাট ভালো খেলা হোক বা না হোক, এই যে তাদের এই চিয়ারফুল মোড, আই গেস এই হাসিগুলো দেখেই কিন্তু অনেকেই খুশি হয়ে গেছে। সি একটা ফান ফ্যাক্ট কিন্তু অ্যাড হয়েছে দর্শক, যে স্টিল 16 আর হচ্ছে ব্লেড অ্যান্ড আর হচ্ছে কুটুস, তারা কিন্তু 3rd and 4th ইয়ংগেস্ট প্লেয়ার at Free Fire World Series, and তাদের সাথে কিন্তু চিনয়ও রয়েছে and রাসিয়াও। এক্স্যাক্টলি, ফান ফ্যাক্ট। এবং বাংলাদেশের এই যে ছোট ছোট ছেলেমেয়েরা আজকাল এত বিগ বিগ মঞ্চগুলোতে গিয়ে খেলছে, এটা আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা অডিয়েন্সের জন্য, আমাদের জন্য অনেক বেশি আনন্দের। এবং আমরা প্রথম ম্যাচে সে চিয়ার আপ দেখেছি কমেন্ট বক্সে, আরো দেখতে চাই। তবে সেকেন্ড ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আই গেস আমাদের প্লেয়াররা অলরেডি মিস্টার সাভেইন তাদের জায়গা থেকেও তাদের প্রিপারেশন নিচ্ছে, এবং রক পেপার সিজার দিয়ে তারা আসলে ক্লিপ প্ল্যান করছে। তারা কি ক্যারেক্টার সিলেক্ট করছে কিনা আই ডোন্ট নো, তবে রক পেপার সিজার দিয়ে প্ল্যানিং যাই করুক না কেন, প্রথম ম্যাচে মুভিস্টার আর সাভেনের পারফরমেন্স দেখার সুযোগ একদমই হয়নি তেমন ভাবে। আর্লি স্টেজ এলিমিনেশন যেটাকে বলা যায়, সেরকম একটা পথেই হেঁটেছে আপু। তো সেখান থেকে সেকেন্ড ম্যাচে রক পেপার সিজার দিয়ে আপনার কি মনে হয় কি করছে ব্ল্যাক?
আই গেস ইউনিক ক্যারেক্টার স্কিল যেহেতু রয়েছে, তা সেই ক্যারেক্টার স্কিল নিয়ে হয়তো বা ইস্যুস থাকে। মোস্ট অফ দ্য টাইম কনফ্লিক্ট কিন্তু এই ইউনিক ক্যারেক্টার স্কিল নিয়ে হয়ে থাকে। অ্যান্ড আই গেস তারা এই টাইপের ব্যাপারগুলো রক পেপার সিজার দিয়ে করতে পারে। অ্যান্ড আমি তো ছোটবেলায় এইভাবেই ডিসাইড করতাম। ওয়াও ইয়াস, এবং আরো কিছু জিনিস তো হতেই পারে। এইবার আমাদের পরবর্তী ম্যাচ যেটা পেগে টোনি, সেখানে একদমই বেশ কিছু চমৎকার প্লেইজ আছে, একটু মেনশন করতে হয়। এমটি ভিলা থেকে শুরু করে ব্রাজিলিয়া, সেন্ট্রাল এবং মথ হাউসেও দেখা যায় বেশ কিছু টিমের ল্যান্ডিং, স্কাইলর্ডস, অনেকগুলো জায়গা রয়েছে যেখানে আসলে টিমরা চেষ্টা করে ল্যান্ডিং করার। রিসোর্সের বেশ কিছু ব্যাপার থাকে, রিসোর্সেস কালেক্ট করে সেখান থেকে আসলে পরবর্তী ফাইটগুলো ইনিশিয়েট করা, সেখান থেকে রোটেট করা। তো আমার মনে হয় এমনও হতে পারে যে কোথায় ল্যান্ডিং কোনো রোটেশন পাথটা তারা মেইনটেইন করতে, চেঞ্জ করতে, একাধিক প্ল্যানিং তো থাকবেই, প্ল্যান এ বি সি। তবে সেই ক্ষেত্রে কোন প্ল্যান ওয়াইজ তারা এগোবে এমনও কিছু হতে পারে কিনা। অনেক কিছু হতে পারে, এটা তো একদম আমরা ম্যাপে গেলেই জানতে পারবো, কিছুটা হলে আন্দাজ করতে পারবো, রাইট? একদম। এবং আমাদের পকেটের ম্যাপ খুব দ্রুত শুরু হয়ে যাবে। গাইস সবাই আরেকবার প্রস্তুত হয়ে যান। ইয়াস, চলছে Ffws দ্য গ্র্যান্ড ফিনালে 2025 স্ট্রেট, এন্ড আমরা রয়েছি আজকের দিনের সেকেন্ড ম্যাচের একদমই শুরুর মুহূর্তে। একদম, এবং এই মুহূর্তে একটা চমৎকার ভিউ ছিল। এবং আপু এই মুহূর্তে আসলে যদি আমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করি, প্রত্যেকটা প্লেয়ারের ক্যাম দেখা যাচ্ছে, হাতে মোবাইল নিয়ে আছে, এবং আমরাও যুক্ত হয়ে গিয়েছি স্ক্রিনে, এবং অডিয়েন্স প্রস্তুত হয়ে যান আজকের দিনে দ্বিতীয় ম্যাচটি উপভোগ করার জন্য। পেগেটোরি প্লেন পাথ একদমই ক্লাসিক্যাল বলা যেতে পারে, মিডল অফ দিস ম্যাপ প্লেনটার যাত্রা তো চুজ করে নিয়েছেই। সেই প্লেন পাথের পর এবার ল্যান্ডিং এর দিকে ফোকাসটা দিতে হয়। তবে রেড হকস বরাবরের মতোই তাদের যে ল্যান্ডিং পজিশন মাথা হাউসের দিকে এগিয়ে যেতে চেয়েছিল, তবে খানিকটা আগে নিশ্চুপ হয়ে গেছে। ক্ল্যাশ ফাইট গুলো সেভাবে আসলে লক্ষ্য করা যাচ্ছে না, আসলে কোন কোন জায়গায় ক্ল্যাশ ফাইট হতে পারে। যদিও ব্রাজিলিয়াতে একত্রিত হয়েছে দুটো স্কোয়াড, পিই স্পোর্টস ভার্সেস মুভিস্টার আর 7। শুরুতে আরো একবার ফাইটে আমরা দেখতে পাবো আপু মুভিস্টার আর 7 কে। একদম অলওয়েজ পকেটের ম্যাপে ব্রাজিলা হট জোন থাকে, এন্ড এই জায়গাটাতেও কিন্তু কোনো ব্যতিক্রম নয়। মুভিস্টার আর 7 তারা এই মুহূর্তে ফাইট করছে পিই স্পোর্টসের সাথে। মেক্সিকান প্লেয়ার্স এন্ড লাতাম থেকে তারা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে লাতাম প্রতিবার চোখ করলেও এবার করবে না, কারণ মুভিস্টার আর 7 তারা কিন্তু এবার নিজেদের দেশের বা রিজিয়নের যে একটা জোকার একটা উপাধি রয়েছে, ডাউটস রয়েছে, সেইটাকে ক্লিয়ার করবে, তারা ক্রাশ করবে ডাউটস, অ্যান্ড তারা বার্ন করবে ব্রাইটার হিসাবে। অন্যদিকে বুড়িরাম আমার মনে হচ্ছে তারা খুবই ভালো একটা ড্রপ করেছে, একটা স্পিড ড্রপ। অ্যান্ড রাইট নাও আর 7 একটি প্লেয়ারকে নেরোকে তুলে নিয়েছেন। একদম ইনিশিয়াল রিসোর্সেস ডাবল ভেক্টর দেখা যাচ্ছেন। বেস্ট হেলমেটের একটা অভাব এই জায়গাতে মুভিস্টার আর 7 দেখে ভোগাবে। অলরেডি একটা এলিমিনেশন নেরো তুলে নিয়েছেন, ডাবল ভেক্টর দিয়ে চার্জ করবেন, উপরের দিকে যাবেন। জোকার রয়েছে শর্ট রেঞ্জে, চার্জ করছেন, এখানে ডাউন করবেন জোকারকে। এগেইন ডাবল ভেক্টর অন আ রাশ। ডাবল ভেক্টর, দ্যাটস দ্য বিগ কম্বিনেশন। তবে এই মুহূর্তে এন্ট্রি হয়ে যাবে লাহোর, তিনি পেছন দিক থেকে খানিকটা ড্যামেজ দেওয়ার চেষ্টা গেম কিংকে। তবে ভেহিকল নিয়ে বের হয়ে যাওয়া প্লেয়ারটি অ্যাট লাস্ট চার্জ করেছেন, এন্ড আরো একবার #12 এ এলিমিনেট হয়ে যাওয়া টিম, দ্যাট ইজ মুভিস্টার আর 7। আবার একটা ব্যর্থতা এন্ট্রিতে পিই স্পোর্টস যেইভাবে স্টার্ট করেছে, দ্যাট ইজ কমপ্লিটলি ক্রেজি। তবে মুভিস্টার আর 7 দুটো ম্যাচের এই কমতিটাকে বেশ বাজেভাবেই তাদেরকে পোহাতে হবে স্ট্যান্ডিং এ। তবে অন্যদিকে ফ্লুক্সও অনেকটাই সারাউন্ডিং একটা যদি বলতে চাই একদম শেষ প্রান্তে ল্যান্ডিং যেটাকে বলা যায়, সেখান থেকে রোটেট করা, সেখানে গ্রোকে চার্জ করা, সেখানে গ্রো টিমটাকে ডমিনেট করার একটা চেষ্টা ফ্লুক্সর। প্রথম ম্যাচটি বুইয়া নিয়ে শেষ করার পর ফ্লুক্স কি তবে এইরকম কিছু কি প্ল্যান সাজিয়েছে কিনা যে আমরা খানিকটা সেফ খেলবো, পরবর্তী ম্যাচগুলোতে টার্গেট হওয়ার সুযোগ আছে, তো সেফ খেলতে হবে। প্ল্যানিংটাই সেভাবে তারা করেছে যে আজকের দিনে কার্যকরী, এবং আমরা প্রায় সময় দেখি টিম বা প্লেয়ারদের এই স্ট্র্যাটেজিটা মেইনটেইন করতে। যদিও ফাইট আরো একবার শুরু হবে ফ্যালকনদের এগেইনস্টে, যেখানে রয়েছে হ্যাভি লং থেকে প্রেশার। ডোন্ট ক্রাই প্রিভিয়াস ম্যাচটির কথা মেনশন করতে চাই, #3 তে এলিমিনেট হওয়া টিম হ্যাভির সেই সিঙ্গল প্লেয়ার ডোন্ট ক্রাই এবার মনে হয় রিভেঞ্জ নিতে আর্লি স্টেজ থেকে খানিকটা বেশি অ্যাগ্রেসিভ।
সাথে মুফাসা রয়েছে, বাট দুর্দান্ত একটা হিট শট কাউন্টারে কিন্তু খেয়ে গিয়েছেন ফ্যালকন। স্পোর্টস ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন রাইট নাও, তারা চেষ্টা করছেন বেশ ভালো একটা প্রেসার ক্রিয়েট করতে, হেভিকে চেষ্টা করছেন। M590 চার্জ করেছেন, প্লেয়ার ডাউন করেছেন, কেরোরো ডাউন হবেন দূর থেকে অন ফায়ার একটা অ্যাসল্ট করার চেষ্টা করছে এয়ার রাইফেল থেকে, বেশ কিছু ড্যামেজ জুড়েছেন, বাট কেরোরোকে হিল করা পসিবল হবে না। খুবই দ্রুত মুফাসা এবং ডোন্ট ক্রাই হিল করবেন কনফার্ম, মুফাসাকে গেইন ডাউন করবেন অন ফায়ার দূর থেকে, প্যারাফেল খুব ভালো চার্জ করেছেন। MP5 নিয়ে রেডি, ডোন্ট ক্রাই, বাট শর্ট রেঞ্জে অ্যাপিয়ার হবেন এন্ড চার্জ করবেন, গেইন তুলবেন প্লেয়ার। ডাবল এলিমিনেশন সিকিউরড বাই অন ফায়ার, একটা প্যারাফেল একটা ভিজন থেকে, লং এবং শর্ট দুটোতেই কিন্তু সেরা অন ফায়ার রাইট নাও। খাবি চেষ্টা করছেন নিজের প্লেয়ারটাকে হিল করার, বাট অন ফায়ার তাকে কিন্তু চার্জ করতে গিয়েছিলেন, একটু দেখে খেলবেন, পিছিয়ে আসবেন, কারণ তিনি জানে অলরেডি প্লেয়ারটাকে রিভাইভ করা হয়ে গিয়েছে, পিছিয়ে যাচ্ছে নিজের প্লেয়ারদের সাপোর্ট কিন্তু এই মুহূর্তে নেই। মুফাসা নামছেন, শর্ট করার চেষ্টা করছেন, এই জায়গাতে বেশ কিছু ড্যামেজ জুড়েছেন। অন্যদিকে ফ্লুক্সো এগেইনস্ট বুট, ওয়াসানা এন্ট্রি দিবেন, সেখানে ভালো কিছু চার্জ ওয়াসানার সাইড থেকে। M590 দিয়ে ব্যাক টু ব্যাক কিছু শট, গেট হাই প্রথম টেক ডাউনটি কনফার্ম করেছেন, বুদ্দিনকে ডাউন দিবেন, সেই ক্ষেত্রে ডাউনিং একটা রোটেশন হবে এবং গেট হাই এর সাইড থেকে আরো একটা চার্জ হবে দৌনা এন্ড গেট হাই এন্ড সাথে থাকছে ওয়াও। এন্ড ওভারঅল এই লাইন আপ ওয়াসানাকে সাথে নিয়ে আজকের দিনের সেকেন্ড ম্যাচটি পুরোপুরি শেষ করলো ফ্লুক্সের, এবং ফ্লুক্সের স্কোয়াড যেভাবে আসলে প্রথম ম্যাচে বুয়া নিল, ঠিক সেইভাবে আলি স্টেজ এলিমিনেশনটা নিল সেকেন্ড ম্যাচে। এবং আমি মেনশন করেছিলাম নুসরত আপু যে আমার কেন যেন মনে হচ্ছিল যে প্রথম ম্যাচ শেষে সেকেন্ড ম্যাচে এসে সেই বুয়া কার্য বলুন অথবা টিমদের খানিকটা চোখে পড়ে যাওয়া যে ফ্লুক্সকে যদি এইভাবে বুয়া নিতে দেওয়া হয় তবে পরবর্তী ম্যাচগুলোতে গিয়ে অবশ্যই আমাদের গলার কাটা হবে। সো আফটার অল আলি স্টেজ ডমিনেট করে দেওয়া যাক, এবং এটাকে পারফেক্ট রিভেঞ্জও কিন্তু এক টাইপের বলা যেতে পারে। প্রথম ম্যাচটি একদম লাস্ট জোনে বুরিরাম ইউনাইটেড ভার্সেস ফ্লুক্সো দেখেছিলাম, খুব বাজে ভাবে সেখানে বুরিরাম ইউনাইটেডদের উপর প্রেসার দিয়েছে ফ্লুক্সো, তবে সেটাকে রিভেঞ্জই কি তার আজকে সেকেন্ড ম্যাচে আর্লি স্টেজে ফ্লুক্সোকে বিদায় দিল? লেটস সি, অলরেডি কিন্তু মানে অ্যাট লিস্ট শুরু হয়েছে ম্যাচেস, 6টি ম্যাচ রয়েছে। সো এখানে এইরকম সুইট রিভেঞ্জ তো চলবে, বাট রাইট নাও আমরা দেখতে পাচ্ছি রেড হগস তারা কিন্তু একদম ওপেন গ্রাউন্ডে রয়েছে, ব্রাসিলিয়া অগ্নিমুখে তাদের কিন্তু যাত্রা, এবং তারা কিন্তু এই মুহূর্তে হিট লিস্টে রেখেছেন WAG বানবোকে, এবং অলরেডি সেই পথে কিন্তু এগিয়ে যাচ্ছেন ধীরে 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 ধীরে। লেটস সি এলিমিনেট করতে পারেন কিনা। প্রিভিয়াস ম্যাচ খুব একটা ভালো ছিল না, বাট এই ম্যাচটি হয়তোবা তারা দারুণ একটা আঙ্গিকে শুরু করতে চাচ্ছেন। অন্যদিকে PE স্পোর্টস থেকে প্লেয়ারদেরকে স্পট করা যাবে প্রথম দিকে, ব্রাসিলিয়াতেই রয়েছে। অন্যদিকে AG গ্লোবাল এগেইনস্টে থাকবে ফ্যালকন থেকে কেরোরো। ফ্যালকন লাম্বার মিলের ওই ফাইটটা কিন্তু খুব ভালোভাবে অন ফায়ার শেষ করতে চাইলেও অন্যান্য প্লেয়াররা যেহেতু আর্লিতে এলিমিনেট হয়ে গিয়েছেন, এবং এরপরে কিন্তু রিগ্রুপের একটা সুযোগ তারা আর পাচ্ছেন না। অলরেডি AG গ্লোবাল আরো একটি প্লেয়ারকে স্পট করেছেন ফ্যালকন থেকে, লিমিটকে সামনের দিকে যাবেন, ফ্ল্যাশ ফ্রিজার ইউজ হবে, M590 রয়েছে, শর্ট রেঞ্জে যাবেন, একটা ড্যাশ এন্ড দ্যাটস ইট আই গেস। এন্ড ইয়েস, ট্রিপল কিল সিকিউর বাই সাইফা। একদমই সাইফা, সেই নামটা মেনশন করেছিলাম শুরুতে। এই টিমের জন্য লড়াই করতে হয়, তবে লড়াইটা শুরু করেছে সেকেন্ড ম্যাচ থেকে। এই গ্লোবাল প্রথম ম্যাচটা তো যথেষ্ট হার্ড কোর ট্রাই করেছে, তবে এনাফ পয়েন্ট কালেক্ট করতে পেরেছে কিনা, যদিও সেকেন্ড ম্যাচে এসে স্টার্ট করেছে এখন পর্যন্ত আমরা প্রায় 8 মিনিটের মাথায় কিন্তু চলে এসেছি। তো একটা লং টাইম কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই ম্যাচটা খুব বেশিটা সময় কিন্তু চলবে না, তবে আমার মনে হয় এই যে লবিতে যেখানে আসলে ফাইট গুলো খুব ফ্রিকুয়েন্টলি এঙ্গেজড হচ্ছে, যেখানে অনেকটা সময় ধরে টিমরা ফাইটে জড়িয়ে আছে, এই ফাইট গুলো পাশাপাশি আমার মনে হয় যে রোটেশনেও একটু ফোকাস করতে হবে প্লেয়ারদের, কারণ আফটার অল একই পথে 2-3টি টিম যখন আপু চলে আসবে তখন সেখানে খুব কনসিস্টেন্ট কিছু ক্ল্যাশ ফাইট, কনসিস্টেন্ট কিছু থার্ড পার্টি এঙ্গেজ হওয়ার চান্স থাকে। তবে এখন পর্যন্ত ওয়াককে খুব সাইলেন্ট দেখা যাচ্ছে সেকেন্ড ফ্লোরে রয়েছে। আই ডোন্ট নো সেখানে কোন টিমের সাথে এই মুহূর্তে তাদের ফাইটে জড়াতে হয়, কারণ রেড হকসও কিন্তু সেম পাথেই এগোচ্ছে। এবং একটা ব্যাপার, ব্রাসিলিয়া কিন্তু এই মুহূর্তে টোটাল কেওস, WAG PE স্পোর্টস টিম সলিড কে নেই। রেড হকস অলরেডি হিট লিস্ট কিন্তু রেখেছেন WAG দের উপরে, অন্যদিকে র্যাপটার রিদম থ্রো করা হচ্ছে ফ্যালকনদের উপরে। ফ্যালকনরা কিন্তু রিগ্রুপের সুযোগ পায়নি, বাট প্লেয়ারদেরকে হিল করেছেন এই জায়গাতে কেরোরো, পিনা অ্যান্ড অন ফায়ার, লিমিট X7 চারজনে কিন্তু রয়েছেন একসাথে। রিসোর্সেসের ঘাটতি থাকবে অবশ্যই তাদের কাছে, ভেস্ট হেলমেট কিন্তু দেখতেই পাচ্ছি একদম লেভেল 1-এ নিয়ে ঘুরছেন। অন্যদিকে AG গ্লোবাল পুরো লুটেড একটা স্কোয়াড সামনের দিকে যাচ্ছেন। সাইফা শর্ট রেঞ্জের জন্য তৈরি, মুখোমুখি সংঘর্ষের জন্য তৈরি। সাইফাকে উদ্দেশ্য করে বুবল মেল্ট
বেশ কঠিন, তবে এই যে গ্লোবাল তারা এন্ট্রি নিয়ে নিয়েছেন অলরেডি। আমরা কেরোকে দেখতে পাচ্ছিলাম, তিনি CS7 ইউজ করে নিজেকে মধ্যখানে তো রেখেছেন, তবে আপার গ্রাউন্ড ধরে ভ্যারুস এন্ট্রি নেবেন। ফ্লুক তো যেখানে আসলে অলরেডি এলিমিনেট হয়ে গেছে, ফ্যালকনের জন্য একটা বিগ অপরচুনিটি নিজেদের পয়েন্ট বের করে নেওয়ার। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাবো খানিকটা সারাউন্ডিং হয় দিশেহারা টিম ফ্যালকন, তবে এন্ট্রি হয়েছে অলরেডি। এই যে গ্লোবালদের উপরে চার্জ শুরু হয়েছে, কেরো তার সাইড থেকে প্রথম শট প্রোভাইড করলো, তবে ডাউনটা যেরকম নিয়েছেন তার উপরে এসেছে প্রেসার ওভারঅল সাইড থেকে। এবার থামারের ওভার একের পর এক চার্জ গুলো যেন ফ্যালকনকে কাঁদাচ্ছে। পিনা দ্য লাস্ট অ্যাথলেট, এইজি গ্লোবাল যেটা চেয়েছিল সেটাই করতে। ডিউ এই মুহূর্তে চাইলে একটা প্রপার গুড বাই মোমেন্ট ক্রিয়েট করতে পারে, এন্ড আই গেস এইজি গ্লোবাল এবার 1v1 ফাইটটা তো অ্যাভয়েড করবে না, তবে এইজি গ্লোবাল নাকি ফ্যালকন। ওয়াও 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 ফ্যালকন পিনা আই গেস আর কিছুক্ষণ সময় একটা যদি পেতেন, এবং আমার মনে হয় টিম এসআর যদি থিবা না থেকে অন্য কিছু থাকতো তাহলে হয়তো বা রিভাইভের জন্য একটু বেশি সময় লাগতো, সেক্ষেত্রে পিনা কিন্তু একটা ক্লাচ মোমেন্ট বের করতে পারতো। বাট হ্যাটস অফ ফ্যালকন পিনা অ্যান্ড অলসো অন ফায়ার, প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি খুবই ভালো খেলেছেন এই ম্যাচটিতে, বাট অ্যাজ আ টিম তারা হয়তো ওইরকম সুযোগ পায়নি। এই জায়গাটিতে রিসোর্সেসের ঘাটতিকেও আমি দায়ের করব এই ফাইটটি হারার জন্য, বাট এইজি গ্লোবাল তারা কিন্তু খুব ভালো পুল করেছেন এই জায়গায়। একদম প্রত্যেকটি প্লেয়ার ডাউন হওয়ার পরও একটা ক্রুশিয়াল হিল অ্যান্ড সেখান থেকে 1-2 একটা ফাইট তুলে নিয়েছেন এগেইনস্ট পিনা। ওয়েল প্লেড এইজি গ্লোবাল, অ্যান্ড তারা কিন্তু তাদের প্লেয়ারদেরকেও হিল করে ফেলেছেন, রিভাইভ করে ফেলেছেন। যেটা বলছিলাম ব্রাসিলিয়া হপিং এর সব থেকে ফুল কেওস জোন সি কতগুলো টিম রয়েছেন এই মোমেন্টে, এবং লাস্ট সার্কেলের দিকেও কিন্তু যদি আমরা বলি সেটা ব্রাসিলিয়া কিন্তু কি হতে চলেছে একদমই। এবং এইচ পয়েন্টটার দিকেও যদি একটু লক্ষ্য করি নুসরত আপু, সেখানেও কিন্তু দুটো টিমের একই পথে এগিয়ে যাওয়া, হ্যাভি অ্যান্ড গ্রো তার একই লাইনে রয়েছে। সো এইচ পয়েন্ট ধরে যদি এবার এই সেম পাথ তারা মেনটেন করে, তবে ফাইটটা আবারও এঙ্গেজ হবে। এইচ পয়েন্টের ফাইটগুলো আমরা বরাবরের মতো দেখে এসেছি অনেকটা সময় ধরে, তবে আফটার অল যেখানে রেড হকস রয়েছে এখনো টিকে, এবং #9 তাদের এন্ট্রি পয়েন্ট অলরেডি দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো পয়েন্ট নেই এলিমিনেশনে, তবে পজিশন পয়েন্টে থেকে কত দূর এগিয়ে যেতে পারবে রেড হকস সেটা দেখার জন্য যুক্ত থাকুন আমাদের সাথে। এই মুহূর্তে রয়েছি আমরা ম্যাচের 11 মিনিটের মাথায়, 9টি স্কোয়াড যুক্ত আছে আমাদের সাথে। বুড়িরাম ইউনাইটেড অলসো একটা বিগ জাম্প দিবেন তাদের জায়গা থেকে, তবে এই মুহূর্তে জাম্পের সাথে সাথে তাদের ভাগ্যের চাকাও ঘোরাতে হবে, কারণ আমার মনে হয় সেম পথ ধরেই এগোচ্ছিল হ্যাভি, এবং দেখা হয়ে গেছে দুটো টিমের মধ্যে, হ্যাভি ভার্সেস বুড়িরাম ইউনাইটেড। একদম হেভি এইরকম একটা এজেই বসেছিলেন, সার্কেলের এজ পেছন থেকে টার্গেটেড হওয়ার চান্সেস খুবই কম, বাট এইখানটাতে উড়ে এসেছিলেন, বাট ওইভাবে কিন্তু ফাইটের এঙ্গেজমেন্ট দেখা যায়নি, কারণ হেভিও এই মুহূর্তে ফাইটটি ইগনোর করতে চাচ্ছে। সেম গোজ ফর বুড়িরাম অলসো, তারাও কিন্তু এই জায়গাটি থেকে চলে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম ম্যাপের আরও এক প্রান্তে আরও একটি এজ ধরে কিন্তু GOWরা রয়েছে। প্রত্যেকটা টিমস কিন্তু এই মুহূর্তে হোল্ড করছেন, এজি গ্লোবালস তারা রোটেশন নিতে যাচ্ছেন, এবং তারাও কিন্তু সেফ জোনের মধ্যে বা সার্কেলের মধ্যে চলে এসেছেন। একদমই একটা সেফ জোন, একটা সেফ সার্কেল এই মুহূর্তে প্রয়োজন, যেহেতু লাস্ট মোমেন্টে চলে এসেছে, প্রায় জোন শ্রিঙ্ক করছে এই মুহূর্তে, জোনের ড্যামেজটা অনেকটাই বেশি। তবে আফটার অল যেখানে এইজি গ্লোবাল একটি প্লেয়ার ছাড়া 3টি প্লেয়ার নিয়ে লড়াই করছে, সেখানে আমার মনে হয় খুব একটা প্রেসারে তারা নেই। অন্যদিকে টিম সলিডকে শুরু থেকে তেমন অ্যাগ্রেসিভ হতে দেখিনি। সত্য বলতে প্রথম ম্যাচ শেষে, সেকেন্ড ম্যাচে এসে অনেকগুলো টিম যারা নিজেদেরকে সাইলেন্ট করেছে, স্পেশালি ফ্লুকদোকে মেনশন করতে চাই, প্রথম ম্যাচের মধ্যে ডমিনেটিং ছিল না, আর্লি স্টেজ এলিমিনেশনটাও হয়েছে, তবে টিম সলিড এখন পর্যন্ত এলিমিনেট হয়নি, নিজেদেরকে লড়াইতে টিকিয়ে রেখেছে। তবে একদম এইচ পয়েন্টে এখনো বসে রয়েছে বুড়িরাম ইউনাইটেড, তারা আপার গ্রাউন্ডে উঠার সেই সাহসটা পাচ্ছে না, নাকি তারা চাচ্ছেন না, এক্স্যাক্টলি কি হতে পারে কারণ জানি না। তবে বুড়িরাম ইউনাইটেডকে খুব দ্রুত রোটেট করতে হবে সেফ জোনের দিকে, কারণ সেফ জোনে না গেলে সেখানে লাস্ট মুহূর্ত থেকে প্রেসারটা তো পাবেই জোনের। একদম এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি কিছু ডেঞ্জার জোনের কিন্তু ব্যবহার হয়ে গেছেন এই জায়গাটিতে। নতুন লোড আউট সিস্টেম খুবই চমকপ্রদ, এবং প্লেয়ারও কিন্তু সেটাকে খুব ভালোভাবে ব্যবহার করছেন। টিম সলিড যদিও একটা পারফেক্ট কম্পাউন্ড ধরে বসে গেছেন, চারপাশে প্লেয়ার্স থেকে খুব ভালোভাবে এখানকে করতে পারবেন প্রেশারাইজ। GOW তাদের একমাত্র অবস্টাকল হতে পারে, তারা একদম তাদের ঠিক ব্যাক ইয়ার্ডে রয়েছে, তো এই ক্ষেত্রে একটা অতর্কিত ব্যাকস্টাপ হলেও হতে পারে, কিন্তু টিম সলিড তাদের নজর শুধুমাত্র হেভিদের উপরে। ব্যাক টু ব্যাক কিছু স্নাইপিং চার্জ কিন্তু এই জায়গাটিতে করে যাচ্ছেন টু অ্যাটাক। ওয়াও, বাট স্টিল সবথেকে মজার বিষয় যেটা, যে টিম রেড হকস তারা রয়েছে এখন ওই ফাইটে, ব্যাটলটা শুরু হবে খুব দ্রুত হয়তো বা, কারণ জোন স্ট্রিং করছে, সেই সাথে সাথে এগিয়ে যাচ্ছে E1 দের ক্লোজে রয়েছে। তবে বুড়িরাম ইউনাইটেড এবার ভালো একটা রোটেশন নিয়েছে, ফ্রন্টেই থাকতে পারে টিম রেড হকস, একই কম্পাউন্ডে এখন লড়াই চলবে।
অলরেডি রেড হকের সাইড থেকে প্রথম চার্জ এসেছে, তবে জোন নিজের জায়গা থেকে ফ্লিকারকে প্রথমেই তুলে নিয়েছেন অ্যাজ এ স্নাইপার অ্যাথলেট। ফ্লিকারের ডাউন হয়ে যাওয়াটা এবার রেড হকের জন্য কতটা ভয়ঙ্কর। লেটস সি তবে Driftr একটা কম্পাউন্ডে ব্রেককে ডাউন করা ওয়াকানা প্রথমবার সেই ডেডিকেশন দেখাচ্ছেন, তবে নেজা দেন ফ্লিকার নো মোর টাইম ডাউন করতে পেরেছিল দুটো প্লেয়ারকে গিয়ে থাই অ্যান্ড ওয়াসানাকে। তবে রেড হককে এবার একটু সাইলেন্ট হতে হবে। আফটার অল লাস্ট অ্যাথলেট ফুসফুসকে লক্ষ্য করা যাচ্ছে সেখানে। তবে আই গেস এই মুহূর্তে বুড়িরাম ইউনাইটেডও যথেষ্ট প্রেশারে রয়েছে। আইসোলেট দুটো এলিমিনেশন তুলেছেন কুটুস একটি, এবং সাথে সাথে কিন্তু দেখতে পেলাম বুড়িরাম ইউনাইটেড একটা থার্ড পার্টি শিকার হয়েছেন। স্পোর্টস তারা কিন্তু রেখেছেন এই ফাইটে নিজেদের একটা দখলদারিত্ব। অন্যদিকে হেভি এবং পিই তারা ফাইট করছেন একদম মুখোমুখি 4v4। একটা ট্রোবলস মেট্রোবেল নিরো সেন্ড করবেন, M79ও কিন্তু রয়েছেন তার হাতে। ডোন্ট ট্রাই শর্ট রেঞ্জে অ্যাপিয়ার হওয়ার জন্য প্রস্তুত। বেশ কিছু ট্রোবলস একের পর এক কিন্তু যাবেন, ফলোড বাই ডোন্ট ট্রাই সামনের দিকে যাবেন। M79 চার্জ করার জন্য তৈরি প্রতিপক্ষ। ডোন্ট ট্রাই M590 চার্জ করছেন শর্ট রেঞ্জে ঢুকে পড়ে। ব্যাক টু ব্যাক চার্জেস অ্যালান এন্ড ডোন্ট ট্রাই ডাউন হবেন পাসাকে ডাউন হবেন চার্জ করছেন একসাথে সেভ করবেন নিজের টিমকে। বাট স্পোর্টস তারাও কিন্তু একটা কাউন্টার অ্যাটাক দিয়ে শেষ করবেন এই ফাইট এই জায়গাতেই। and PE the last athlete নুলানকে একা লক্ষ্য করা যাচ্ছে সেই ব্যাটলে। তবে এন্ট্রি হবে AT গ্লোবাল আফটার লং টাইম। একটা ভেহিকল নিয়ে এন্ট্রি চেষ্টা, তবে E1 they are also ready এই ফাইটে একদম কেন্দ্রবিন্দু রয়েছে বলা যায়। E1 এই বুইয়া তারা নিয়েই ছাড়বে, 4টি ম্যান পাওয়ার ধরে রেখেছে। তবে টিম সলিড হতে পারে সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী, যেখানে প্রেসার এসেছে অলরেডি টিম টার্প ও হ্যান্ড হার দুজন মিলে এইবার E1 এর দুটো প্লেয়ারকে ডমিনেট করেছে। পাল্টা আঘাত ফেস করছেন ইট ট্রু, তবে বিদায় নিয়েছে স্পোর্টস। লাস্ট টিম TS E1 and AZ গ্লোবাল স্পোর্টস ওভারঅল এই লাস্ট জোনে আপার গ্রাউন্ড, যেখানে টিম সলিডের কাছে সেখানে কেন যেন মনে হলো হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে গেছে নুসরত আপু। খানিকটা সুযোগ এখন যেন কেন মনে হচ্ছে টিম সলিডের কাছে বেশি থেকে ম্যাচে বুইয়ে নেওয়ার। The Circle Showdown, Brazil versus I guess Thailand, এবং AG Global solo athlete probably Brazil এই জায়গাটাতে বুইয়া সিকিউর করতে পারে। টিম সলিড 3টি প্লেয়ার নিয়ে অ্যালাইভ, E1 ডাবল প্লেয়ার্স নিয়ে অ্যালাইভ and AG Global solo athlete let's see টিম সলিড এবং E1 একদম মুখোমুখি। AG ডিউ তার এই মুহূর্তে E1 এর টার্গেট। একটা ডুয়াল মেল্টার যদি ডিপ্লয় করা হতো, ডিউ কিন্তু অলরেডি থ্রোবলস হিসেবে গ্রেনেড থ্রো করেছেন, খানিকটা ড্যামেজ E1 খেয়েছেন এই জায়গাটিতে, অনেকটা লো। টিম সলিড এই জায়গাটিতে একদম নীরব দর্শক। and লাস্ট ফাইটের দিকে প্রায় চলেই এসেছি আমরা। এটা 3v1 ব্যাটল, তবে সেখানে ডিউকে অলরেডি ডাউন করা হয়ে গেছে। এটি গ্লোবাল আই গেস একদমই বিদায় তার প্রান্তে। নো একটু এইচপির জন্য বেঁচে গেছে, বাট লাস্ট শট যাবে, বিদায় নিবে অন্যদিকে। হক অ্যান্ড ট্র্যাপের লাস্ট মোমেন্টের চার্জ, গুড বাই E1 and the booyah goes to from the side of Team Solid. Oh my god, what a fantastic booyah! টিম সলিড করে দেখিয়েছে আজকের দিনের একটা চমৎকার স্টার্টিং। এন্ড এই শুরু নয়, এটা হয়তোবা ব্রাজিলিয়ান টিম সলিডের মাত্র খানিকটা ধাঁচ আর নুসরাত আপু। তবে ভালো ছিল লাস্ট ব্যাটলটা, যদিও অপরচুনিটি ছিল দুটো পক্ষের কাছেই। তবে আমার মনে হয় E1 সেই ক্ষেত্রে সেটা খানিকটা লুজ করেছে। একদম আজকের নকআউট স্টেজ ডেটা যেন ব্রাজিলিয়ানদের জন্য। First match Ffws and now Team Solid and final circle showdown-ও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্রাজিলিয়ান দুটো প্লেয়ার দুটো স্কোয়াড অ্যালাইভ ছিল ওই জায়গাটিতে, and AG Global ছিলেন। বুইয়া মোমেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে নিকি 7 ট্র্যাপ 7 and BGT 10 and X7 এর এই লাইনআপটি কিন্তু সিকিউর করেছেন বুইয়া। একদম টিম সলিড স্পেশালি মেনশন করতেই হয় দুটো প্লেয়ারকে, ট্র্যাপ 7 অ্যান্ড হক। ওভারঅল লাস্ট মোমেন্টে যেন দুটো প্লেয়ারের রাজত্ব ছিল অর্ণগুরুত্ব। তবে বুইয়া কনফার্ম করার পর এই মুহূর্তে সেই চেয়ারটাও করছেন, হয়তো বা লাস্ট মোমেন্টের সেই শট যখন আমরা দেখবো তাদের চেয়ার আপটা এনজয় করবো। আজকের দিনের প্রথম বুইয়া ছিল টিম সলিডের পক্ষ থেকে। তবে হ্যাঁ, এই লবি এখনো শেষ হয়নি, এই লড়াই এখনো শেষ হয়নি। মাত্র দুটো টিমের সাইড থেকে আমরা বুইয়া পেলাম, বলা যায় না পরবর্তী ম্যাচ কোন সাইডে থাকে, কোন টিমের সাইডে থাকে। তবে ইয়াস, ওভারঅল আজকের দিনের প্রথম ম্যাচ শেষে সেকেন্ড ম্যাচের শেষ মুহূর্তটা লাস্ট শটটা লক্ষ্য করুন নুসরত আপু কিভাবে টিম সলিড তাদের জায়গা থেকে ব্যাক টু ব্যাক পুশগুলো প্রোভাইড করছিলাম 590 হাতে। চেয়ার আপ
It was easy বুয়া ফর টিম সলিড। একদম শেষের দিকের যে ফাইটটি ছিল সেটা আমি বলবো যে তুলনামূলক ইজিয়ার ছিল, কারণ 3-2-1 অ্যান্ড যেখানে অলরেডি কিন্তু ইউ1 ইজি ডিউকে তুলে নিয়েছিলেন সলিডের জন্য। শুধু প্রতিপক্ষ ছিল দুটো প্লেয়ার। যদি ইউ1 পারফেক্ট কিছু আমি বলবো যে ফাইট সিনারিও বের করেছেন, এবং ইউ1 যদি এই ফাইটটা পুল করতো তাহলেও কিন্তু অবাক হওয়ার মতো বিষয় ছিল না। একদমই না, একদমই। এবং একটা লং ফাইট